মহাশয়, এখানে কোনো আটচালা বা মন্দির প্রাঙ্গণ আছে যেখানে আজ রাতটা কাটানো যাবে? আরে, দেখে তো সাধক ঠাকুর মনে হচ্ছে। তা মহাশয়ের নাম কি? আমার নাম শঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমি একজন তন্ত্র সাধক। যাচ্ছি তারাপীঠ, মা তারার দর্শনে। কিন্তু পথে এই রাত হয়ে যাওয়ায় একটা আশ্রয় খুঁজছি। ও আচ্ছা, তাহলে ঠাকুর মশাই, আপনি একটা কাজ করুন। আপনি আমাদের গ্রামের প্রধান নীলকান্ত বাবুর বাড়িতে চলে যান, আর সেখানেই আপনি আজ রাতটা আশ্রয় নিন। নীলকান্ত বাবুর বাড়িতে আশ্রয়? কিন্তু কারোর বাড়িতে আশ্রয় নেওয়াটা কি ঠিক হবে? আরে ঠাকুর মশাই, চিন্তা করবেন না। আমাদের নীলকান্ত বাবু বড় ভালো মানুষ, আর ওনার বাড়িতে সাধু সন্ন্যাসীদের থাকার জন্য ব্যবস্থাও আছে। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি নির্দ্বিধায় নীলকান্ত বাবুর বাড়ি চলে যান। নীলকান্ত বাবু আপনাকে অতিথি হিসেবে পেয়ে খুশি হবেন। গ্রামবাসীর পরামর্শে তিনি নীলকান্তবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। আপনি? আপনাকে তো ঠিক চিনলাম না। আমি শঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমি একজন সাধক। আমি যাচ্ছি তারাপীঠ, মায়ের দর্শনে। কিন্তু রাত হয়ে যাওয়ায় গ্রামবাসীর পরামর্শে এখানে রাতটুকুর আশ্রয়ের জন্য এসেছি। আরে ঠাকুর মশাই, আপনি একদম ঠিক কাজ করেছেন। দয়া করে ভিতরে আসুন। কিন্তু তোমার পরিচয়? আমি তো বলতেই ভুলে গেছি, আমি রামু। আমি এই বাড়িতেই কাজ করি। কিন্তু রামু, একবার নীলকান্ত বাবুর সাথে কথা বলে নিলে হতো না? না না ঠাকুর মশাই, আপনাকে এত চিন্তা করতে হবে না। আর তাছাড়া বাবু এখন বাড়িতে নাই। আপনি দয়া করে ভিতরে আসুন। আপনাকে অতিথি হিসেবে পেয়ে বাবু খুশিই হবেন। আপনি একটু বিশ্রাম নিন, আমি আপনার জন্য রাতের খাবার নিয়ে আসছি। না না, তার দরকার নেই। আমার কাছে চিড়ে মুড়ি আছে, তাই দিয়েই রাতটা কেটে যাবে। সেটা কি করে হয় ঠাকুর মশাই? আপনি আমাদের অতিথি, আর আপনাকে আমরা অভুক্ত রাখবো? আপনি একটু বিশ্রাম নিন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। আরে কর্তা মশাই, আপনি চলে এসেছেন? হ্যাঁ রে রামু, চলে এসেছি। কিন্তু রামু, ওই ঘরটা খোলা কেন রে? কেউ এসেছেন নাকি? হ্যাঁ কর্তা মশাই, একজন ঠাকুর মশাই এসেছেন। তিনি তারাপীঠ যাচ্ছিলেন, আর পথে রাত হয়ে যাওয়ায় তিনি এখানে আশ্রয় নিয়েছেন। কি? তুই আবার সাধুকে আশ্রয় দিয়েছিস? তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আস্তে কথা বলুন বাবু, ঠাকুর মশাই তো শুনতে পাবেন। বাবু, ঠাকুর মশাইকে দেখে আমার ভালো মানুষ মনে হয়েছে। ওইসব ভণ্ড সাধুদের ওপর আমার আর কোনো বিশ্বাস নেই। তুই এক্ষুনি ওনাকে এখান থেকে চলে যেতে বল। বাবু, আজকের রাতটা ওনাকে থাকতে দিন বাবু। আর তাছাড়া এখন যদি ওনাকে বাড়ি থেকে চলে যেতে বলি, তাহলে গৃহস্থের অমঙ্গল হবে বাবু। অমঙ্গল? বলতে পারিস রামু, অমঙ্গলের আর কি বাকি আছে? আচ্ছা বেশ, আশ্রয় যখন দিয়েছিস, আজ রাতটা না হয় থাকুক, কিন্তু কাল ভোরের আলো ফোটার সাথে সাথেই যেন উনি এখান থেকে বিদায় নেন। ঠিক আছে বাবু, তাই হবে। কিছুক্ষণ পর যখন রামু রাতের খাবার নিয়ে এলো, রামু, খাবারের প্রয়োজন নেই, তুমি খাবার নিয়ে যাও। ঠাকুর মশাই, আপনি কি কর্তা বাবুর কথা শুনতে পেয়েছেন? রামু, আমি অনেক গৃহস্থের বাড়িতে আশ্রয় নিয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমি কোনোদিন এইভাবে অপমানিত হইনি। ঠাকুর মশাই, আপনি দয়া করুন, আপনি দয়া করে কিছু মনে করবেন না। না না রামু, সেটা হয় না। আমার মনে হয় আমার এখনই প্রস্থান করা উচিত। ঠাকুর মশাই, দয়া করুন। আপনি যদি এখনই চলে যান, তাহলে গৃহস্থের অকল্যাণ হবে। আপনি দয়া করে এমন কাজ করবেন না। বাবুর মাথার ঠিক নেই, তাই উনি কি বলেছেন উনি নিজেই জানেন না। তখন ঠাকুর মশাইও মনে মনে ভাবলেন, গ্রামবাসীর কাছেও তো আমি শুনেছিলাম যে নীলকান্ত বাবু ভালো মানুষ, তিনি সাধু সন্ন্যাসীদের খুব আপ্যায়ন করেন। তাহলে ওনার এমন ব্যবহারের কারণ কি? ঠাকুর মশাই, আপনি বাবুর কথায় কিছু মনে করবেন না।
আপনি দয়া করে খাবারটা গ্রহণ করুন। আচ্ছা বেশ, তবে তার আগে তোমাকে আমায় একটা সত্যি কথা বলতে হবে। কি কথা ঠাকুর মশাই? নীলকান্ত বাবুর এমন আচরণের কারণ কি, আর ওনার সমস্যাটাই বা কি? এটা জানলে তবেই আমি অন্ন গ্রহণ করব, নচেত নয়। ঠাকুর মশাই, আজ থেকে 10 দিন আগে পথে বাবুর সাথে দেখা হয় আপনারই মতো একজন সাধকের। বাবু তাকে আমাদের বাড়িতে নিয়ে আসেন। রামু, সাধক ঠাকুরকে ঘরে নিয়ে যা, ওনার বিশ্রামের ব্যবস্থা কর। ঠিক আছে বাবু। মা রাধা, কোথায় গেলি রে? একবার বাইরে বেরিয়ে আয়। হ্যাঁ বাবা, আসছি। বলুন বাবা। দেখ মা, আমাদের বাড়িতে ঠাকুর মশাই এসেছেন, তুই ওনার জন্য উৎকৃষ্ট মানের খাবারের ব্যবস্থা কর। ঠিক আছে বাবা। প্রণাম ঠাকুর মশাই। রামু, বলুন ঠাকুর মশাই। ওই কন্যাটি কে? ঠাকুর মশাই, উনি আমাদের বৌমণি, বড় ভালো মেয়ে, কিন্তু ভাগ্যটা তার খুবই খারাপ। অল্প বয়সেই দাদাবাবুকে হারিয়ে বিধবা হয়েছেন। বড়ই অভাগী সে, কিন্তু বাবু আর গিন্নিমা তাকে বড়ই ভালোবাসেন। বাহ, বেশ ভালো মেয়ে। তবে ও যে সাংসারিক জীবনের জন্য জন্মায়নি রে, ও যে ভৈরবী। ভৈরবী মানে কি ঠাকুর মশাই? কিছু না, তুই যা এখন, আমার রাতের খাবারটা নিয়ে আয়। তখন সাধু বাবার মুখে ভৈরবী কথাটা শুনে আমার মনে একটু খটকা লাগলেও আমি কিছু না বলেই চলে গেলাম। কিন্তু বৌমণির কথা শোনার পর থেকেই আমি সাধু বাবার চোখে একটা অদ্ভুত দৃষ্টি দেখেছিলাম। তারপর তারপর কি হলো? তারপর রাতে খাবার দেওয়ার পর আমি বাবুকেও বললাম সে কথা। বাবু, আপনি যে সাধু বাবাকে নিয়ে এসেছেন, কেন জানি না তাকে আমার ঠিক ভালো লাগছে না। কেন রে, কি হয়েছে? উনি কি তোকে কিছু বলেছেন নাকি? আর যদি কিছু বলেও থাকেন তাহলে কিছু মনে করিস না, সাধক মানুষরা একটু অন্য ধরনের হয়। না না বাবু, কিছু বলেননি, কিন্তু বৌমণিকে দেখার পর থেকেই ওনার চোখের দৃষ্টিটা জানি না আমার কেমন ঠিক লাগছে না। আরে ছাড় ওইসব, ও কিছু না। দেখবি হয়তো সাধু বাবা কাল সকালেই চলে গেছেন। যা, এখন তুই শুতে যা, রাত অনেক হলো। নীলকান্তবাবুর কথায় রামু চলে গেল, কিন্তু রামুর কথাগুলো যেন নীলকান্তবাবুর মনেও কোথাও না কোথাও একটা দাগ টেনে দিল। রামু তো এমনি এমনি কিছু বলার মানুষ নয়। তাহলে কি ও সত্যিই সাধু বাবার চোখে এমন কিছু লক্ষ্য করেছে যেটা সাধারণ নয়? কাল সকালেই দেখা যাবে কি হয়। পরের দিন সকালে সাধু বাবা না যাওয়ায় এবার আমি বেশ চিন্তিত হয়ে পড়লাম। কারণ এর আগেও যতবার আমাদের বাড়িতে সাধুরা আশ্রয় নিয়েছেন, তারা ভোর হবার সাথে সাথেই চলে গিয়েছেন। কিন্তু এবার সেটা না হওয়ায় আমি তৎক্ষণাৎ বাবুকে গিয়ে বললাম, বাবু, আপনি তো বলেছিলেন যে সাধু বাবা নাকি আজ ভোরেই চলে যাবেন, কিন্তু দেখবেন চলুন উনি এখনো ঘরেই আছেন। আরে রামু, তুই অত ঘাবড়াস না। পথের ধকলে উনি হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন, তাই হয়তো উনি আজকের দিনটাও বিশ্রাম নিতে চাইছেন। বাবুর কথা শুনে আমিও ভাবলাম হয়তো তাই হবে। তিনি হয়তো সত্যিই ক্লান্ত। তাই আমিও আর কিছু না বলে সেই দিনটাও সাধু বাবার সেবা করলাম। পরের দিন সকালে সাধু বাবা বাবুকে বললেন, নীলকান্ত, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? বলুন বাবা। আমি তোমার কাছে একটা জিনিস চাইব, আর সেটা যে তোমাকে আমায় দিতেই হবে। জিনিস? কি জিনিস বলুন বাবা? যদি আমার সাধ্যের মধ্যে হয় আমি অবশ্যই দেব। তোমাকে যে তোমার পুত্রবধূটিকে আমায় দিতে হবে। আমি যে তাকে আমার ভৈরবী বানাবো। ও যে এই সংসার ধর্ম পালনের জন্য জন্মায়নি। ওর জন্মের উদ্দেশ্য যে আমাকে আমার ভৈরবী সাধনায় সিদ্ধি লাভ করানো। এ আপনি কি বলছেন বাবা? ও যে শুধু আমার পুত্রবধূ নয়, সে আমার মেয়ে। তাই এইসব কথা ভুলেও বলবেন না। আর আপনি এখন আসতে পারেন বাবা, কারণ আমি বেঁচে থাকতে আমার মেয়ের আমি কোনো ক্ষতি হতে দেব না। নীলকান্ত,
কাজটা তুমি ঠিক করলে না। তোমার আমার ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। আমি যখন তোমার পুত্রবধূকে ভৈরবী হিসেবে বেছে নিয়েছি, তখন আমি যে তাকে নিয়েই যাব। ঠাকুর মশাই, আপনি আপনার সীমা ইতিমধ্যেই লঙ্ঘন করে ফেলেছেন। আপনি এখনই বেরিয়ে যান, নয়তো আমাকে আপনাকে বার করে দিতে হবে, আর সেটা আপনার জন্য খুব একটা ভালো হবে না। ঠিক আছে নীলকান্ত, দেখা যাক তুমি কতদিন আর কিভাবে তোমার পুত্রবধূকে রক্ষা করো। তারপর সাধু বাবা চলে গেলেন এবং 2-3 দিন সবকিছু স্বাভাবিকভাবেই কাটছিল। একদিন হঠাৎ সকাল থেকে বৌমণিকে বাড়িতে খুঁজে পাওয়া গেল না। পুরো গ্রাম খুঁজেও যখন তাকে পাওয়া গেল না, তখন আর আমাদের কারোর বুঝতে বাকি রইল না যে কাজটা সেই সাধু বাবাই করেছেন। তারপর থেকে আমরা এমন কোনো জায়গা নেই যেখানে বৌমণিকে খুঁজিনি। আর তারপর থেকেই সাধু সন্ন্যাসীদের ওপর বাবুর বিশ্বাস হারিয়ে গেছে। তাই বাবু এমন কথা বলে ফেলেছেন। বুঝলাম। আচ্ছা রামু, আজ তো বৃহস্পতিবার, তাই না? হ্যাঁ ঠাকুর মশাই, আজ বৃহস্পতিবার। আচ্ছা, তার মানে কাল বাদ পরশু শনিবার, কৌশিকী অমাবস্যা। রামু, তুমি কাল সকালে একবার আমাকে তোমার বাবুর সাথে দেখা করিয়ে দিও। ঠিক আছে ঠাকুর মশাই, তাই হবে। আপনি এখন বিশ্রাম নিন, আমি কাল সকালে আপনাকে নিয়ে যাব বাবুর কাছে। পরের দিন সকালে নীলকান্তবাবু রামুকে ডেকে বলেন, রামু, কথাটা কি কাল তোর কানে যায়নি? আমি যে তোকে বলেছিলাম ওই সাধু বাবা যেন ভোরের আলো ফোটবার আগেই চলে যান, কিন্তু উনি তো এখনো যাননি। না বাবু, আসলে একটা কথা বলছিলাম। কথা? কি কথা? আসলে ঠাকুর মশাই আপনার সাথে একটু কথা বলতে চাইছিলেন। না না, আমি ওইসব ভণ্ড সাধুর সাথে কোনো কথা বলতে চাই না। তুই ওনাকে এক্ষুনি চলে যেতে বল। ঠিক তখনই ঘরের বাইরে থেকে সাধু বাবার কণ্ঠস্বর শোনা গেল। নীলকান্ত, আমি জানি তোমার মনের অবস্থা, কিন্তু নীলকান্ত, তোমাকে তো এটাও বুঝতে হবে যে সব সাধু সন্ন্যাসী এক রকমের হয় না। আর রইল তোমার পুত্রবধূর কথা, আমি তোমাকে বলছি, আমি তোমাকে তোমার পুত্রবধূ ফিরিয়ে দেব। ফিরিয়ে দেবেন ঠাকুর মশাই? আপনি সত্যি বলছেন? আপনি আবার রাধামাকে ফিরিয়ে দেবেন? হ্যাঁ নীলকান্ত, আমি আমার জীবন দিয়ে হলেও তোমার রাধামাকে তোমার কাছে ফিরিয়ে আনব। সাধু বাবা, আমাকে ক্ষমা করুন। আজ প্রায় 7 দিন হয়ে গেল আমি সব জায়গায় মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তাই আমার মাথার ঠিক নেই। আমি আপনাকে অনেক খারাপ কথা বলেছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করুন সাধু বাবা। না না নীলকান্ত, আমি হয়তো তোমার জায়গায় থাকলে একই রকম ব্যবহার করতাম। তবে তুমি চিন্তা করো না, আমি ঠিক তোমার পুত্রবধূকে ফিরিয়ে নিয়ে আসব। মা তারার ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে। মায়ের ওপর ভরসা রাখা ছাড়া আমাদের এখন করারই বা কি আছে? জানি না মায়ের কি ইচ্ছা। তবে নীলকান্ত, তোমরা কি আমাকে ওই সাধুর কোনো বর্ণনা দিতে পারবে, যাতে আমার ওকে চিনতে একটু সুবিধে হয়? বাবা, ওনার পরনেও আপনারই মতো লাল বস্ত্র ছিল, কপালে লাল তিলক, আর চোখের দৃষ্টিটাও কেমন যেন অন্য ধরনের ছিল, যেন লোভ আর লালসায় আসক্ত। আরো একটা জিনিস বাবা, ওনার কপালে একটা কালো পোড়ার দাগ ছিল, আর হাতে ছিল একটা ত্রিশূল। শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ নামটা বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর একটা গোটা দিন পেরিয়ে গেলেও না সাধু বাবা আর না রাধা কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি। ঠাকুর মশাই যে বলেছিলেন তিনি আমাদের রাধামাকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন, কিন্তু কই, ওনার তো এখনো কোনো খবর পাওয়া গেল না। সেটাই তো ভাবছি, মনে হচ্ছে ঠাকুর মশাইও ব্যর্থ হয়েছেন। হয়তো আমাদের মতো তিনিও রাধামাকে খুঁজে পাননি। তখন হঠাৎ বাড়ির বাইরে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো। নীলকান্ত, ও নীলকান্ত, এই যে ঠাকুর মশাইয়ের গলা। বাবু বাবু, বাইরে আসুন,
দেখে যান ঠাকুর মশাই বৌদিমণিকে ফিরিয়ে নিয়ে এসেছেন। রাধামা, তুই ঠিক আছিস মা? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। এই ঠাকুর মশাই আমাকে উদ্ধার করেছেন ওই শয়তান তান্ত্রিকের হাত থেকে। আপনাকে অনেক ধন্যবাদ বাবা, আপনি আমাকে ক্ষমা করবেন। কিন্তু বাবা, আপনি রাধামাকে কোথায় খুঁজে পেলেন? তখন শঙ্কর বন্দ্যোপাধ্যায় সব কথা খুলে বললেন। রামু, তোমার মনে আছে আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম সেই দিন কি বার ছিল? হ্যাঁ ঠাকুর মশাই, আমার মনে আছে। আমি জানতাম যে শনিবার কৌশিকী অমাবস্যা, আর ওই দিনটাই হলো ভৈরবী সাধনার জন্য সবচেয়ে ভালো দিন। আর ভৈরবী সাধনার জন্য সবচেয়ে ভালো স্থান হলো তারাপীঠ, মা তারা স্থান। তাই আমি আর দেরি না করে সোজা চলে গেলাম তারাপীঠ, রাধা মায়ের সন্ধানে। আমার বিশ্বাস ছিল মা তারা কখনোই রাধা মায়ের কোনো ক্ষতি হতে দেবেন না। হ্যাঁ বাবা, এই সাধু বাবা ওই শয়তান তান্ত্রিকটার সাথে লড়াই করে আমাকে উদ্ধার করেছেন। ওই শয়তান তান্ত্রিকটা আমাকে এতদিন বন্দি করে রেখেছিল, কিন্তু জানি না আজ ওই তান্ত্রিক কিভাবে আমাকে সম্মোহিত করেছিল। যখন আমার জ্ঞান ফিরে এলো, তখন আমি দেখলাম আমি একটা গণ্ডির মধ্যে শুয়েছিলাম, আর ওই ভণ্ড সাধু অচেতন অবস্থায় পড়েছিল। আর আমার কিছু মনে নেই বাবা। বাবা বাবা বলুন না, আপনি কিভাবে বৌমণিকে উদ্ধার করলেন, আর কিভাবেই বা আপনি বৌমণিকে খুঁজে পেলেন? শাস্তি দেওয়ার আমি কে রামু? শাস্তি তো ওকে মা তারা নিজেই দিয়েছেন। তোমাদের কি মনে আছে, তোমরা যখন আমাকে ওই সাধুর বর্ণনা দিয়েছিলে, তখন আমি ওর বর্ণনা শুনেই বুঝেছিলাম যে ওর কেউ নয়, ও হলো শ্যামাপ্রসাদ। আর দুর্ভাগ্যর বিষয় হলো ও আমার গুরু ভাই, আমার গুরুদেবেরই শিষ্য। আপনার গুরুদেবেরই শিষ্য? হ্যাঁ নীলকান্ত, আমি আর শ্যামাপ্রসাদ একই সাথে গুরুদেবের কাছে সাধনা শিখতাম। কিন্তু ওর লোভ, লালসা, হিংসা আর উচ্চাকাঙ্ক্ষার কারণে গুরুদেব শ্যামাপ্রসাদকে তার সান্নিধ্য থেকে বহিষ্কার করেন। তারপর বেশ কয়েক বছর কেটে গেলেও ওর কোনো খবর পাইনি। কিন্তু তোমাদের কাছে বর্ণনা শুনেই আমি বুঝে গিয়েছিলাম ওটা শ্যামাপ্রসাদ ছাড়া আর কেউ হতেই পারে না। তাই ওকে খুঁজতে আমার বেশি কষ্ট পেতে হয়নি। সাধু বাবা, আবারও বলছি, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আর রাধামাকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ সাধু বাবা। ধন্যবাদ আমাকে না দিয়ে মা তারাকে দাও, উনি রাধামাকে রক্ষা করেছেন।